স্বাগত সকলকে নোয়ার আড্ডায়। আজকে যে রাজনন্দিনীরা রয়েছেন আমাদের মধ্যে, তারা সকলেই কোনো না কোনো দিকে তাদের বিস্তীর্ণ জগৎ ফেলে এসেছেন। কারো নৃত্যে রয়েছে সমুদ্রের ছলাৎ ছলাৎ শব্দ, কারো গানে বসন্তের বাতাস, কেউ বা কথা বললে বৃষ্টির শব্দ শোনা যায়, কারো অভিনয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণের উদার মন্ত্রধ্বনি। কখন লড়াই শুরু হয়েছিল এবং সেই লড়াই করতে করতে কিভাবে আজকে একটা পায়ের নিচে একটু জমি খুঁজে পাওয়া, সেই সম্পর্কে বলবেন। আজকে যারা আমাদের মধ্যে রয়েছেন সেই নোয়ার জাহাজে, এই নোয়ার জাহাজের পরিকল্পনা যার বা যাদের, তাদের অন্যতম লীনা গঙ্গোপাধ্যায়। নমস্কার সকলকে, আবার দেখা হলো। আজকে দেখছি হাউসফুল। নোয়ার আড্ডা ক্রমশ অনেক বেশি রঙিন এবং প্রাণবন্ত হচ্ছে। আর সেটা হচ্ছে কিন্তু যারা আসছেন তাদের দাক্ষিণ্যে, তারা আসছেন বলেই, তাদের কথা শেয়ার করছেন বলেই আপনারা মুগ্ধ হয়ে শুনছেন। আমি ডক্টর বাণী চন্দ বাই প্রফেশন। আমি একজন MBBS ডক্টর। তারপরে আমি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনও করি, এবং কেন করা সেই নিয়েই আমি বলি। আমি ভেবেছিলাম আমি প্লাস্টিক সার্জন হব, কারণ আমার সার্জারির হাত খুব ভালো ছিল। কিন্তু আমি যেটা দেখতাম যে সার্জারিতে যেটা হয়, পুরুষরা যখন আসতো এক্সামিন করতে গেলে দুটো জিনিস, এক তারা কমফোর্টেবল ফিল করতেন না, আর দ্বিতীয় কোথাও যেন পুরুষদের ইগোতে একটুখানি লাগতো একজন মেয়ে আমাকে টেস্ট করবে না, কোনো ছেলে অন্য কেউ নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি দেখলাম সার্জারিটা আমি অ্যাডজাস্ট করতে পারছি না, মানে সংসার প্লাস সার্জারি, রাতের নাইট ডিউটি সব কিছু। তখন আমি ভাবলাম ঠিক আছে, আমি চেঞ্জ করব, কারণ আমার হাজব্যান্ডও সার্জারিতে, ঠিক আছে আমার হাজব্যান্ড উঠুক, আমি একটু পিছোই। আমি রেডিওলজিতে MD পেলাম, কিন্তু আমাকে ইন্টারভিউতে বলা হলো যে নাইট ডিউটি করতে হবে, তোমার এই 4 মাসের বাচ্চা নিয়ে তুমি পারবে? আমি রেডিওলজি MD ছেড়ে দিলাম, কারণ সত্যি তো আমার হাজব্যান্ড নিউরোসার্জন, সে রাতভর অপারেশন করে, একটা কাজের লোকের হাতে বাচ্চাকে ছেড়ে আমি যেতে পারবো না। স্যাক্রিফাইসটা আবার সেখানে। সার্জারি ছাড়লাম, রেডিওলজি ছাড়লাম, পড়ে রইল ফার্মাকোলজি। ফার্মাকোলজি একদমই ইচ্ছে ছিল না, তাও আমি বললাম ঠিক আছে, 3টে চয়েসের মধ্যে ফার্মাকোলজি নিলাম। সেখানেও যখন যেতাম বাচ্চা অসুস্থ হতো, ক্লাস নেওয়া, বিভিন্ন কাজ, সেখানেও দেখলাম সাফার করছি মাঝপথে। MD পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট তখনকার স্টেজে। MDও ছাড়লাম, ফিরে এলাম বাইরে থেকে, তখন দেখলাম যে ডাক্তারিটা করে সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমি যদি একটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করি, আমি অ্যাডমিনিস্ট্রেশনে চলে গেলে 1টা 5টা ডিউটি করতে পারবো, তাহলে বাচ্চাটাকে আমি দেখতে পারবো। আবার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ক্যাট দিয়ে পেলাম, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করলাম BM বিড়লাতে। আবার ছেলে অসুস্থ হলো, ছেলের প্রচণ্ড জ্বর, একদিন 104 জ্বর, আমার 10টার সময় হসপিটালে মিটিং আছে। তারপরে আমি শুনলাম আপনাকে একটা জিনিস সিলেক্ট করতে হবে, হয় ফ্যামিলি নয় আপনার জব। আমি হয়তো কাজের ক্ষেত্রে রেসপন্সিবল, কিন্তু আই এম এ রেসপন্সিবল মাদার। 104 জ্বরের ছেলেটাকে ছেড়ে আমি যেতে পারিনি তার মাথাটা না দইয়ে। সারা জীবন ভালো মা, ভালো স্ত্রী হবার চেষ্টা করেছি, নিজের জবের ক্ষেত্রে বারবার পিছিয়ে পড়েছি, আবার উঠেছি, আবার চেষ্টা করেছি, আবার পড়েছি, জব ছেড়েছি, নানাভাবে চেষ্টা করেছি। আমি সব মেয়েদের একটা কথা বলতে চাই, ডিপ্রেসড হবেন না। আপনার মধ্যে যদি ক্ষমতা থাকে আপনি উঠে দাঁড়াবেন। হ্যাঁ, আমি তারপরে নিউট্রিশনের উপর পড়াশুনো করেছি, বিভিন্ন কাগজে লিখি, বিভিন্ন জায়গায়। এখন আমি যেটা করি, বস্তিতে মেয়েদেরকে হেলথ এডুকেশন দিই, তাদের মেনস্ট্রুয়েশন হাইজিন নিয়ে বোঝাই, বাচ্চাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিই, যেখানে ওষুধ পাওয়া যায় না ওষুধ যায়। বিভিন্ন রামকৃষ্ণ মিশনে গিয়ে কাজ করি, এবং তার জন্য আমি গত বছর রোটারি থেকে বেস্ট সেক্রেটারি অ্যাওয়ার্ড পেয়েছি। মেনস্ট্রুয়েশনে কাজ করার জন্য আমি বিভিন্ন অর্গানাইজেশন থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। আমি শুধু এটুকুই বলতে চাই, ইচ্ছে থাকে, সুযোগ থাকে, কোনো না কোনোভাবে আপনি কিন্তু উঠে দাঁড়াবেনই, এটুকুই বলতে চাই।
ছোট থেকে আমার পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি নাচ শিখেছি। আমার প্রথম শিক্ষা আমার কাথক শিখেছি। সেখানে ইস্টার্ন জোন থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম, সেই ডিগ্রি আছে। কিন্তু অভিনয়টা ভেতর থেকে আসতো না। লীনাদির কাছে আসা, বিভিন্ন ক্যারেক্টারে এক্সপেরিমেন্ট করেছেন। অদ্ভুতভাবে যেটা উনি বললেন যে মানুষের মনের কথা কি করে ওনার লেখনীতে বেরিয়ে আসে আমি জানি না। আমি যখন ফাগুন বউ করি সেখানে আমি বায়োলজিক্যালি মা হতে পারিনি, কিন্তু আমার এত স্টুডেন্টস আছে, এত সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, মাতৃত্বের মানে যে অসফলতা আছে সেটা কিন্তু আমি একদম ফিল করি না। এবং এখন যেটা হয়েছে, আমার নিজের বৃদ্ধ মা বাবাকে আমি নিজের কাছে রাখি, তাকে দেখাশোনা করি। এবং মাঝখানে 2015 সালে একটা খুব বড় একটা আমার জীবনে যেরকম হয় একটা ঝড় আসে। আমার হাজব্যান্ডকে মানে ছত্রছায়ায় ছিলাম আমি, আমার হাজব্যান্ডকে আমি হারাই। তখন টাইমস অফ ইন্ডিয়ার রেসিডেন্ট এডিটর উনি, আমি হারাই তাকে। ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তখন আমি একদম একা, আমার কোনো ইস্যু নেই, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, ওনারও কোনো ভাই বোন নেই, বাড়িতে একদম একা একা ফাইট করেছি। আজ প্রায় 10 বছর হতে চলল। একা একা পথ চলছি এবং পারছি। সব থেকে বড় কথা হচ্ছে পারছি, এবং বুক ফুলিয়ে বলতে পারি যে মেয়েরা কি না পারে। আমি আমার মা বাবাকে একসঙ্গে আমার কাছে রাখি, সেখানেও তো আমি অসফল নই। এই মাতৃত্বও তো আমার এসেছে, মা বাবাকে সব রকমভাবে সেবা করছি, তাদের খাইয়ে দেওয়া থেকে শুরু করে এমনকি শেভ করা থেকে শুরু করে সব আমি করে দিই। আমি সাফল্য পেয়েছি কিন্তু নিজের দমে, নিজের জায়গাতে। তাই কিন্তু হ্যাঁ, একটা কথা, আমি খুব উচ্চাকাঙ্ক্ষা আমার নেই যে আমি একদম আকাশের চাঁদ চাই, সেটা আমি কখনো করি না। কারণ আমি একটা লাইন ড্র করতে জানি যে আমার কতটা ক্যাপাসিটি আছে, আমি কতটা যেতে পারবো। আমি সেই জায়গায় গিয়ে আমার চাহিদাটাকে কন্ট্রোল করি, যার ফলে আমার কোনো অতৃপ্তি নেই। আমি যেখানে আছি আমি খুব হ্যাপি আছি, অনেকটাই উঠেছি। আমার যেটা পাওয়ার, আমি জানতাম না এতটা পারবো, আমি পেরেছি, তাতেই আমি খুব খুশি। প্রথমেই আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর নোয়ার যে উদ্যোগ, লীনা এবং শৈবালদা এবং সবাই মিলে, এটা নিশ্চয়ই অন্যরকম। আমার যে ধরনের জীবন, সেই জীবনের কথাই বলি। বড্ড মানিয়ে নেওয়ার লোক। ছোটবেলায় মফস্বলে বড় হওয়া, 71-এর বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধটা পরিবারের উপর প্রভাব ফেলে। 6 জন সদস্যের জায়গায় 16 জন হয়ে গেল। বাবা মা ভুলেই গেলেন যে আমরা তাদের সন্তান, আমরাও ভুলে গেলাম যে আমার পিস্তত দাদা দিদিরা আমাদের ভাই বোনরা। মফস্বল থেকে শিয়ালদা স্টেশন, কলকাতা শহর, ভিক্টোরিয়া এসে ভর্তি হলাম গ্র্যাজুয়েশনের সময়। আমাদের খুব বন্ধু সুকৃতি লহরী, ও বলেছিল তোর যা নাম্বার, তুই প্রেসিডেন্সিতে চেষ্টা করলি না। এবার আমরা না অত দোষারোপ করতে পারি না, তুমি করনি কেন, তুমি করনি কেন, এখনও করতে পারি না। 22 বছরে বিয়ে দিয়ে দিল 3 বোন। বড় মেয়েটার বিয়ে হয়ে গেলে সুবিধা হয়, বাড়ির একটু বোঝা কমে, বিয়ে হয়ে গেল। মা গান বাজনা করতেন, গরমের ছুটিতে গান টান হতো, নৃত্যনাট্য সব কিছু টুকটাক টুকটাক জ্ঞান হয়ে গেল। কলকাতায় এসে পড়ে এখানে টালিগঞ্জে একটি কবিতার কম্পিটিশনে ফার্স্ট হই। কেউ ভাবতে পারেনি, আমি নিজেও না। কি উৎসাহে চল চল, ছোটোবেলার এই একটা মজা, চল না গিয়ে দেখি। কিন্তু ওইটাই আমায় ঘুরিয়ে দিল। সেখান থেকে রবীন্দ্রভারতীতে পড়বার ইচ্ছে, চেষ্টা করা, এবং ও আছে বলে এই কৃতজ্ঞতাটা একটু বেশি করে স্বীকার করি। রবীন্দ্রভারতীর বন্ধুরা না থাকলে আমার MA পাসটি হতো না। কারণ সে সময় আমার ছেলে হয়, তারা পরীক্ষা দিতে দেবে না, নন কলেজিয়েট করে দিল। বন্ধুরা পড়িয়ে, পড়াশুনো, নোট সাপ্লাই দিয়ে এভরিথিং, এবং টিচাররাও কিছুটা। আমি বাচ্চা কোলে নিয়ে একদিন পরীক্ষা দিতে এসেছি। আমার এই রকম গেছে, MA পাস করলাম। কিছু কিছু ভালো, আজকে কথা বলতে গিয়ে মনে পড়লো, বাবা আমার উপর অনেক দোষারোপ করে তো। বাবা আমাকে রবীন্দ্র রচনা বলে উপহার দিলেন। তারপরে এই যে পাশে বসে আছেন অপরাজিতা আড্ডু, একটি টেলিভিশন চ্যানেলের শো। আমি তখন তারা টিভিতে কাজ করি, আমি অর্গানাইজ করে দিচ্ছি, কারণ আমি তো কিছুই পারি না। ও হঠাৎ পরে একদিন দেখে বললো যে এই যে শুনুন, আপনি কি করেন? আমি কিছু না, যেটুকু পারি তখন রেডিও টেডিও করি, কিন্তু সেটা যে একটু বলতে হয়, বলা উচিত, বললে যে আমার একটু দর বাড়ে বা
অন্যেরাও বুঝতে পারে এই বোধ বুদ্ধির রাস্তাতেই নেই। একটি শোতে ও হঠাৎ আমার কণ্ঠস্বর শুনে বলল যে এই এখন শুটিংটা আর হবে না। বাবা, বনলতা সেনকে স্বপ্নে দেখি, জীবনে দেখি, আমি আজকে বনলতা সেনকে পেয়ে গেলাম। ও আমাকে উদ্দেশ্য করে বললো, সে কি কালো টালো দেখতে ছিল না? আমি তো জানি বনলতা সেনের চেহারা আমি দেখিনি। কৃষ্ণকলির সঙ্গে কালোটা খুব রিলেট করা যায়, কিন্তু বনলতা সেনের সঙ্গে কালোটা কি করে রিলেট করা যায়? আমি ওর দিকে খানিকক্ষণ তাকিয়ে বললাম যে বলা ভালো, বেশি বলা কি ভালো? ও বলে এই জন্যই বললাম, আমি 3 দিন ধরে আপনাকে লক্ষ্য করছি, আপনি কিছু একটা জানেন কিন্তু আপনি বলেন না। 23 বছর আগের ঘটনা, যার জন্য নোয়াতে এসে প্রথম বলছে আমার শাড়িটা কিনে দাও। ওই যে আমার কনফিডেন্স লেভেল এইভাবে তৈরি হয়েছে। কিন্তু আমার ছেলের বেলায় আমি সেটা করিনি। প্রথমেই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি, আর সেও তার নিজের যোগ্যতায় যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করে, সুইজারল্যান্ড PFL থেকে PhD করে এখন সে সেখানেই থাকে, সেখানেই চাকরি করছে, টেবিল টেনিস খেলে, ইত্যাদি ইত্যাদি। এখন বড় হয়েছে, এখন মনে হচ্ছে কবে বিয়ে করবে। মানে আমি প্রচণ্ড খাটতাম, কি পরিশ্রম করেছি পাগল। আমি ওই খাও বাবু খাওয়ার দলে না। সকালবেলা 5টার সময় উঠে সাইতে নিয়ে যেতাম, ও প্র্যাকটিস করতো, করে ও স্কুলে আসতো, এসে ওকে খাইয়ে আমি বাড়িতে এসে ঘুমোতাম, ঘুমিয়ে হয়তো রেডিও করতে গেলাম। আর এই রেডিওর প্রসঙ্গে দেখো, গল্প থেকেই গল্পে আসে। আমার একসময় একদা বস পুরুষ মানুষই ছিলেন, আজকে বলেই দিই। সামহাও আমার সঙ্গে একটু বন্ধুত্ব বাড়াতে চেয়েছিলেন, সেটা হয়নি, যার ফলে শাস্তিমূলকভাবে 1 বছর আমাকে ভোরবেলার ডিউটি দিত। রাত 4টের সময় উঠে গেছি, কিন্তু ওই যে কনফিডেন্স রাখতে হবে তোমার দিন ফিরবে। হঠাৎ একটা প্রয়োজন পড়লো আপ্পাজি মানে গিরিজা দেবীর ইন্টারভিউ করার আকাশবাণী থেকে। এবার আমি তার মধ্যে একজন। সেই আপ্পাজির সঙ্গে যোগাযোগ করে আপ্পাজির ইন্টারভিউ নিয়ে আবার আমি আমার ফুল ফর্মে ফিরে এলাম। অভিনয় করতে করতে আমি বাচিক শিল্পী হয়ে গেলাম। সেটাও কি খুব সহজে? খুব সহজ কথা নয়। সংসার, নাটক করা হলো না, অভিনয় করা হলো না, 9টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, ওই সন্ধ্যেবেলা রিহার্সাল হবে না। কর্তামশাই খুব বুদ্ধি সহকারে বললেন যে তুমি আর্ট সব করো, ওই নাটকের গ্রুপ জয়েন করো না, তাহলে সন্ধ্যেবেলায় রিহার্সাল। তখন অল্প বয়স, কি ভালো বর মনে হয়েছিল। এখন মনে হয় খুব টেকনিক্যালি খেলেছে তো। হ্যাঁ, খুব কি ভাবুন কি টেকনিক্যালি খেলে দিয়েছে। একটা কাজে তো আমি অনেক সাফল্য নিজেও পেয়েছি এবং আমিও সমাজকে এনে দিয়েছি, যেটাকে সঞ্চালনা বলে। মানে একদম দিল তো পাগল হয়, এই সঞ্চালনা দিয়ে আমার কাজ করা শুরু। অভিনয় টুকটাক করিনি এমন নয়, 10-12টা সিরিয়ালে খুব ছোট ছোট কাজ করেছি। চলছে সব চলছে। কিন্তু লীনার সাথে পরিচয় প্রায় বছর 7-এরও বেশি আমার। ওদের সোনার হরিণে কাজ করেছি, কিন্তু তখন লীনাদি এই আলাপটা ছিল না, সেখান থেকে লীনা। তারপরে ওর কাছ থেকে ডাক এলো খড়কুটো করবার। তারপরে এখন আমি কার কাছে কই মনের কথা। ও বন্ধু বলে ডেকেছে কিনা আমি জানি না, কিন্তু আমি বলি আমি পারি বলেই ওই ডেকেছে। সৌমিত্রদা, মাধবীদি, সাবুদি এরা খুব কাছের আমার। সাবুদি একদিন বললেন যে এই তোর সিরিয়াল দেখছি। আর বাবা, আমি কে যে আমার, আমি কি হলো, তোমার সিরিয়াল জীবনের গ্রাফ শেষ, তুমি আমার সিরিয়াল দেখছো? তখন আমি বললাম শিগগির রেকর্ড করে দাও। বললো না, কেন বলতো, তোকে একটা জিনিস শিখিয়ে রাখে, যে চরিত্রটা করবি শুধু সেটার কথাই ভাববি, আর পাশে বন্ধু বান্ধব কে তোর থেকে ভালো করলো মন্দ করলো ভাববি না। আমি একদিন রাতে শুয়ে চিন্তা করে সাবুদিকে ফোন করলাম। আমি সাবুদি, আমি না পারবো। বললো তোর তো এত, আমার খুব শারীরিক প্রতিবন্ধকতা, তোর তো এত প্রতিবন্ধকতা, কি করে পারবি তুই? এইরকম প্রশ্ন। আমিও তেমন হুইল চেয়ারে বসে করবো। আর এই সোনা মেয়েটা, আর সামনে দিগন্ত, যাকে ছাড়া এখন আর আমার চলে না। কারণ আমায় দেখলেই যতবার দেখবে, যতক্ষণ দেখবে, ও আমাকে বিদেশ টিদেশ ঘুরিয়ে আনে মনে মনে। অহংকার আর অলংকার দুটোকে নিজের মধ্যে থেকে তৈরি করতে হবে। আমি এত সাধারণই থাকবো, তাহলে আমি হেরে থাকবো কেন? আর সবার কাছে বলি যে আমার কর্মময় জীবনটা যেন থাকে, এইটাই চাওয়ার। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সেটা হচ্ছে আমার জন্মটা থেকে শুরু করি। আমার মা ছিলেন লেডি হিটলার, সবাই মাকে লেডি হিটলারই বলতো। অসম্ভব সাহস ছিল এবং মনের জোর প্রচণ্ড ছিল। কিন্তু মা খুব অ্যানিমিক ছিল, যার জন্য আমার দাদাদের যখন জন্ম হয়, 2 দাদাই মানসিকভাবে এবং শারীরিকভাবে
ঠিক হননি। তো একটি দাদা মারাও যান। তখন ডাক্তারবাবু বলেছিলেন যে মায়ের যেন আর বাচ্চা না হয় কখনো। আর তখন ৭৭-এর সময়, আমার জন্ম ৭৮-এ, তখনও পর্যন্ত নকশালের প্রকোপ ছিল। তো মা একদিন স্কুলে যাচ্ছেন, উল্টো দিক থেকে এক ভদ্রলোক আসছেন, আমাদের পাড়ায় থাকেন। তিনি বাজার করে আসছেন আর মা 6:30টার সময় স্কুলে যাচ্ছেন। বাবা মাকে এগিয়ে দিতে গেটের সামনে গেছে। উনি বলছেন, বৌদি চললেন স্কুলে? মা বলছে, হ্যাঁ দাদা। পেছন থেকে একদম সোট দিয়ে ওনার গলাটা কেটে দিল, ওনার মুন্ডুটা ছিটকে মায়ের শাড়িতে লাগলো। মা পাশ দিয়ে হেঁটে স্কুলে চলে গেলেন। আমার বাবা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং সারা জীবনের জন্য নার্ভের পেশেন্ট হয়ে গেলেন। তার পরবর্তীকালে আমার যখন জন্ম হলো, লম্পতে তেল ভরছেন আর ওই সলতে লাগাচ্ছেন এবং দেখছেন যে ভীষণভাবে জল বেরিয়ে যাচ্ছে। তো মা বাবাকে বলছেন ট্যাক্সি ডেকে আনার জন্য। বাবা বেরিয়েছেন, মা দেখছেন আর পারবেন না, এবং তখন 7 মাস। তো মা কি করেন, মা উঠে কদমতলা বাস স্ট্যান্ডে চলে যান। এবার 63 বাসের একটা লোককে বলে, মানে যে ড্রাইভারকে বলে যে তুমি আমাকে মেডিকেল কলেজ নিয়ে চলো। তখন সে বলে, ঠিক আছে বৌদি আপনি বসে যান। বলে, না আমি বসতে পারবো না, বসলে আমার অসুবিধে হচ্ছে। বলে মা বাসে দাঁড়িয়ে চলে যায় মেডিকেল কলেজ। এবং মা যখন ইমার্জেন্সি দিয়ে ঢুকছে, মা দেখে যে একটা মাংসপিণ্ড মায়ের শরীর থেকে বেরিয়ে যায়। সেটাই আমি। এবং তারপরে 3.5 মাস আমি হসপিটালেই ভর্তি ছিলাম, যেহেতু বাঁচার কোনো আশা ছিল না। কিন্তু মেডিকেল কলেজ তখন খুব যত্ন নিয়েছিল বাবা বলে আমার, এবং সাথে যার জন্যই আমি বেঁচে গেছি, এবং সেই জন্যই আমার নাম অপরাজিতা। দারিদ্র হচ্ছে মানুষের সবথেকে বড় অভিশাপ, স্পেশালি মধ্যবিত্তদের, আমাদেরও তাই ছিল। তার মধ্যেই মা চেষ্টা করতেন আমি যাতে শিল্পী হই। কারণ আমার মা যখন MA ফাইনাল পরীক্ষার আগে সবাই যখন জিজ্ঞাসা করে, মানে প্রিন্সিপাল যখন জিজ্ঞাসা করে কে কী হতে চাও, সবাই বলেছিল আমি পড়বো পড়াবো। আমার মা একমাত্র বলেছিলেন আমি সুন্দর করে সংসার করতে চাই, যেটা মায়ের হয়নি। মা স্কুল টিচার হতে বাধ্য হয়েছিলেন, যেহেতু তখন কোনো অপশন ছিল না। আমার মনে আছে আমি যেদিন প্রথম স্কুলে যাই, ওইটুকুনি বাচ্চা আমি, আমার ছোটোবেলায় প্রচণ্ড মনে থাকতো। আমি যেদিন প্রথম স্কুলে যাই সেদিন একটা মেয়ে আমাকে বলে, ও মা এসো এসো বনু, এসো এসো কোলে এসো। সেই আমার বন্ধু রাত্রি, এখনো পর্যন্ত বন্ধু। এরপরে আমি আস্তে আস্তে বড় হতে থাকি। রাস্তা থেকে, ঘাট থেকে, মায়ের স্কুল টিচার যারা, বন্ধু বান্ধব থেকে সবাই আমি নাকি নাচি বলে আমি লেখাপড়ায় খারাপ। আরে আমি লেখাপড়ায় খারাপ নই, আমার লেখাপড়া করতে ভালো লাগে না বলে আমি লেখাপড়ায় খারাপ। আমার চিরকাল মাথার মধ্যে না সিনেমাটা ঘুরে। আমি খুব ছোটোবেলা থেকে শরৎচন্দ্র, শার্লক হোমস, মানে পুরো সিনেমাটা আমি দেখতে পাই। আমি যখন হিস্ট্রি পড়ছি তখন আমি দেখছি ঔরঙ্গজেব কীভাবে মানুষের উপর অত্যাচার করতো, 1757-তে কী হয়েছিল, কীভাবে বক্সারের যুদ্ধ হয়েছিল, এই পুরো সিনেমা আমি দেখতে পাই। কিন্তু ফিজিক্স তো আমি সিনেমায় দেখতে পাচ্ছি না, সেটা আমার ভালো লাগছে না। অঙ্ক তো আমি সিনেমায় দেখতে পাচ্ছি না, সেটা আমার ভালো লাগছে না। আমাদের 94-এ অঙ্ক পরীক্ষা 2 বার হয়েছিল। একবার প্রশ্নপত্র কেলেঙ্কারি হয়েছিল, সেকেন্ড টাইম। প্রথমবার দিয়ে বুঝেছিলাম আমি ডাহা ফেল করব। সেকেন্ডবার যখন পরীক্ষা দিতে যাই, আমি কিন্তু 37 পেয়েই মাধ্যমিকে, অঙ্কে 4টে লেটার পেয়ে অঙ্কে কিন্তু 37 পেয়েই পাশ করেছি। হ্যাঁ, আমি যে ঘরের লক্ষ্মী, আমারও যে কিছু ভালো আছে, আমিও যে সুন্দর, আমিও যে অন্যভাবে বাঁচতে পারি, আমারও যে সব কিছু আছে, সেটা আমি বিয়ের পর ফিল করতে শুরু করি, এদের বাড়িতে আসার পরে। আর আমার এই জীবনে আজকে আমি যেখানেই আসি না কেন, কিছু মানুষ আছে যাদেরকে আমি ঈশ্বর বলে মনে করি। যিনি আমাকে প্রথম চান্স দিয়েছিলেন জগন্নাথ গুহ, উনি আমাকে দেখে বলেছিলেন বায়োস্কোপ করার ইচ্ছে আছে। আমি তখন বায়োস্কোপ মানে জানি না, আমি বলেছিলাম হ্যাঁ। বলে অডিশন দাও। তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম বৃষ্টিতে। তো ওরা শাড়ি টাড়ি দিয়েছিল, আমি অডিশন দিতে, উনি বলেছিলেন কাল থেকে তোমার শুটিং। হ্যাঁ, এবং এরকম বহু মানুষ আছে। দেবাংশু সেনগুপ্ত, যিনি আমাদের মধ্যে নেই। আমাকে ম্যাডলি বাঙালিতে যখন অঞ্জন দত্ত আমাকে বলেছিল একটা সিনেই পার্ট দেবে, তোমার সিনেমা লোকে মনে রাখবে না, আমাকে কিন্তু লোকে মনে রাখবে। এবং ঋতুপর্ণ ঘোষ যখন চিত্রাঙ্গদাতে আমাকে নিল, চিত্রাঙ্গদাতে নিয়ে আমাকে বলেছিল অপরাজিতা তো 2টো সিনই আছে। আমি বললাম আমার কোনো আপত্তি নেই, আমি তোমার ছবিটা করতে চাই। 2টো সিনের মধ্যে একটা সিন আমি ডাবিং করতে গিয়ে দেখলাম নেই। আমি কেন রাখলে না? বলে ওই সিনটাই তুই আমার থেকেও ভালো অভিনয় করেছিস, কিন্তু ছবিটা তো আমার ছবি, ওই জন্য আমি রাখি না, জীবনে কোনো দিন তোমার কাজ করব না। লীনা গঙ্গোপাধ্যায় এমন একটা মানুষ আমার জীবনে। আমি তেল দিতে ভালোবাসি না, আমি পছন্দও করি না, কারণ যা থাকবে নসিবে আপনি আসিবে, আমি মনে করি। আমার তেল দিয়েও কিছু হবে না, না দিয়েও কিছু হবে না। আমার যেটা পাও না আমি সেটা পাবোই, আর আমি পেতেই থাকবো, আমি মনে করি, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছে।
আমি লীনা গঙ্গোপাধ্যায়কে রেসপেক্ট করি মানুষ হিসেবে। উনি যাকে ভালোবাসেন উনি তাকে ভালোবাসেন, তার মধ্যে কোনো তঞ্চকতা নেই। উনি কত বড় মানে কত ভালো লেখেন, ওনার মেধা সেগুলো তো আলাদা জায়গায়। যে মানুষকে উনি ভালোবাসেন তাকে উনি গ্লোরিফাই করেন, যে মানুষের মধ্যে উনি গুণ দেখতে পান তাকে উনি গ্লোরিফাই করেন, যেটা সবাই পারে না, অনেক বিখ্যাত মানুষ পারে না। আমার নাম ডক্টর অমিতাভ চন্দ, আমি নিউরোসার্জন, আমি আরএনটে করে হেড অফ নিউরোসার্জারি। একটা শ্রী শ্রী চণ্ডীতে একাদশ অধ্যায় নারায়ণী স্তুতি যখন হচ্ছে তখন একটা শ্লোক আছে সেখানে, বিদ্যা সমস্তা তবদেবী ভেদা স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু, মানে আবির্ভাব, দেবীর প্রেজেন্স আর কি, উপস্থিতি শুধু জীবনের মধ্যে নেই, জড়ের মধ্যেও আছে, কিন্তু তবুও তার মধ্যে যারা নারী স্ত্রী তাদের মধ্যে দেবীর প্রকাশ সব থেকে বেশি। সত্যি কথা বলতে কি আই অলসো গেট ইন্সপায়ার্ড যে এনারা যদি এত বাধার মধ্যে করতে পারেন, আমাদের তো সেদিক দিয়ে কোনো বাধা নেই। উই হ্যাড এ রিয়েলি ড্রাইভ থ্রু দ্য হাইওয়ে। এরা তো অনেক কষ্ট করে, অনেক বাধা, শুধু নট নেসেসারি পভার্টি এসব নয়, সামাজিক বাধা, অনেক বাধা, সেটা আরও অনেক বড় বাধা।